আপনি এখন গল্প শিকারীর কবলে। মিশির আলীর রহস্যময় জগতে আপনাকে স্বাগত। মিশির আলী বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট জনপ্রিয় অনবদ্য এক চরিত্র। মিশির আলীর কাহিনীগুলো ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা ক্রাইম ফিকশন বা থ্রিলারও নয়, বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞান নির্ভর এবং যুক্তি নির্ভর কাহিনীর বুনটে বাঁধা রহস্য গল্প বলা চলে। শুনুন আমাদের আজকের গল্প, আমি মিশির আলী। আমি মিশির আলী, আমি মিশির আলী, আমি মিশির আলী। আপনি মিশির আলী? হ্যাঁ। মিশির আলী মেয়েটির দিকে তাকালেন। সরল ধরনের মুখ, যে মুখ অল্পতেই বিস্মিত হয়। মেয়েটার সুন্দর চেহারা, মাথার চুল লালচে, কিন্তু কোঁকড়ানো না হলে আরও সুন্দর লাগতো। বয়স কত হবে, 25-26 নাকি আরও কম? মেয়েটা সবুজ রঙের শাড়ি পরেছে। মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব দুশ্চিন্তা করছেন। কী নিয়ে দুশ্চিন্তা করছেন? দুশ্চিন্তা করছি না তো। অবশ্যই দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তা না করলেও চিন্তা করছেন। কেউ যখন গভীর কিছু নিয়ে চিন্তা করে তখন বোঝা যায়। তুমি বুঝতে পারো? হ্যাঁ, পারি। ও আচ্ছা, আমি তো পরিচয়ই দিইনি। আপনি বসতে বলার আগে আমি বসে পড়েছি। আমার ডাকনাম লিলি। ভালো নামটা আপনাকে বলবো না, ভালো নামটা খুবই পুরনো টাইপের, ওই পুরনো ঠাকুমা দিদিমার সময়কার। এখন বলতে লজ্জা লাগছে। পুরনো জিনিস তো আবার ফিরে আসছে। পুরনো প্যাটার্নের গয়নাকে তো এখন আবার আধুনিকও মনে করা হচ্ছে। দোষ, যত আধুনিকই বাবা হোক, আবার ভালো নামটাকে কেউ কখনো আধুনিক ভাববে না। আচ্ছা, আপনাকে যদি বলি, আপনি কিন্তু হাসতে পারবেন না। আমি হাসবো না, খুব সহজে আমি হাসতে পারি না। আমার ভালো নাম হলো মারহাবা খাতুন। নামটার অবশ্য একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আরেকদিন বলবো। ইতিহাসটা শুনলে অবশ্য আপনার কাছে নামটা যত খারাপ লাগছে ততটা খারাপ লাগবে না। এখনও যে নামটা খুব খারাপ লাগছে আমার কাছে, তা কিন্তু নয়। আপনার খারাপ লাগছে তো বটেই, আপনি ভদ্রতা করে বলছেন খারাপ না। আপনাকে দেখে মনে হচ্ছে মানুষ হিসেবে আপনি অত্যন্ত ভদ্র। কাউকে মনে আঘাত দিয়ে আপনি কথা বলতেই পারেন না। কিভাবে বুঝলে? এই যে আমি বকবক করে যাচ্ছি আর আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন, কিন্তু সেটা কিছুতেই প্রকাশ করছেন না। নিজেকে ব্যস্ত রাখার জন্য অন্য কিছু ভাবছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি আমার বকবকানিতে বিরক্ত হচ্ছেন না? মিশির আলী জবাব না দিয়ে চুপ করে থাকলেন। তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন। একটা বয়স পর্যন্ত মেয়েদের অকারণ অর্থহীন কথাবার্তা শুনতে ভালোই লাগে, তারপর আর ভালো লাগে না। এই মেয়েটা অকারণে কথা বলেই যাচ্ছে। ওর মনে কি কোনো গোপন টেনশন আছে? টেনশন থাকলে ছেলেরা কম কথা বলে, মেয়েরা বলে বেশি। তবে একটা ভালো ব্যাপার, মেয়েটার গলার স্বর খুব মিষ্টি। যদি গলার স্বরটা একঘেয়ে হতো তাহলে এতক্ষণে মাথা ধরে যেত। বেলা 12টার মতো বাজে। মিশির আলীকে নিউ মার্কেট যেতে হবে। একটা কেরোসিনের চুলা, সেই সঙ্গে আরও কিছু টুকিটাকি জিনিস কিনবেন। সমুদ্র তীরে নিরিবিলিতে কিছুদিন থাকার একটা সুযোগ পাওয়া গেছে। তাঁর এক ছাত্র বিনোদ চক্রবর্তী টেকনাফে কি একটা এনজিওতে কাজ করে। সে দিন 15 সমুদ্রের পাড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে। জায়গাটার নাম কাদাডাঙ্গা। এমন একটা জায়গা যার আশপাশে 2-3 মাইলের ভেতরে কোনো লোকালয় নেই। সামনে সমুদ্র, পেছনে জঙ্গল। দিনরাত সমুদ্র দেখা, নিজে রান্না করে খাওয়া, ভাবতেই অন্যরকম লাগছে। সমুদ্র দর্শন উপলক্ষে কিছু জিনিস কেনা দরকার। আজই তো তা করার কথা। মেয়েটার জন্যই তা সম্ভব হচ্ছে না। কাউকে তো মুখের ওপর বলা যায় না যে তুমি চলে যাও, আমার কাজ আছে। তবে কাজটা এমন কিছু জরুরি নয়।
কেরোসিনের চুলা বিকেলেও কেনা যায়, আবার সন্ধ্যের পরেও কেনা যায়। আপনাকে কি আমি চাচা বলে ডাকতে পারি? ডাকতে পারো। যেহেতু আপনি ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, সবাই বোধহয় আপনাকে স্যার বলে ডাকে, তাই না? না, সবাই ডাকে না, তবে অনেকেই ডাকে। আমি অনেকের মতো হতে চাই না। আমি অনেকের চেয়ে একটু আলাদা হতে চাই। আমি এখন থেকে আপনাকে চাচা বলে ডাকবো। আচ্ছা। না, চাচা ডাকবো না, চাচাজি। চাচাজি ডাকের মধ্যে একটা আন্তরিকতা আছে, চাচা ডাকের মধ্যে নেই, তাই না? জি লাগালেই যে আন্তরিক হয়ে যায় তা কিন্তু না। যেমন ধরুন বাবাজি। বাবাজি শুনলে কীরকম একটা ফাজলামির মতো লাগে না? লিলি মুখ টিপে হাসছে। মেয়েটাকে এখন খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে বেতের চেয়ারে একটা পরী বসে আছে। হঠাৎ মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন? মানুষের চেহারা কি সময়ের সঙ্গে সঙ্গে বদলায়? বদলাতেও পারে। চাচাজি পান মশলা খাবেন? না। একটু খেয়ে দেখুন না, খুব ভালো। আমি নিজে বানিয়েছি, আমার নিজের ফর্মুলা। আর আমি ফর্মুলার নাম দিয়েছি লিলিস পান পাউডার, কারণ আমার জিনিসটা পাউডারের মতো, মুখে দিয়ে কুটুর কুটুর করে চিবাতে হয় না। যারা বুড়ো মানুষ, দাঁতের অবস্থা ভালো না, তাদের জন্য খুব সুবিধে, চিবাতে হবে না। এই যে নিন, একটু খেয়ে দেখুন। তোমার কৌটোটা খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। কৌটোটা আপনাকে দিয়ে দিতাম, কিন্তু দেওয়া ঠিক হবে না। আপনার কাছে এই কৌটোটা দেখলে সবাই হাসাহাসি করবে। কেন বলো তো? কারণ কৌটোটা মেয়েদের, আর মেয়েরা এই কৌটোতে পিল রাখে। কোন ধরনের পিল বুঝতে পারছেন তো? বার্থ কন্ট্রোল পিল। ও আচ্ছা। আপনি কি আমার কথায় লজ্জা পেয়েছেন? প্লিজ লজ্জা পাবেন না। আমার স্বভাব হচ্ছে মুখে যা আসে আমি তাই বলে ফেলি, চিন্তা ভাবনা করে কিচ্ছু বলি না। আর আপনি নিশ্চয়ই আমার মতো না। আমার মনে হয় আপনি আপনার প্রতিটি কথা খুব চিন্তা ভাবনা করে বলেন, চাকনি দিয়ে কথাগুলো ছেঁকে নেন, তাই না? লিলি, তোমার কাছে যে জরুরি চিঠিটা আছে সেটা আমাকে দিয়ে দাও। আমার একটু বেরোতে হবে, কিছু কেনাকাটা আছে। কেরোসিনের চুলা কিনবেন? মিসির আলি খুব চমকালেন, কিন্তু মুখের ভাব কিছুতেই প্রকাশ করলেন না। কেরোসিনের চুলা আমি কিনবো, এটা ঠিক, কিন্তু সেটা মেয়েটা জানলো কি করে? টেবিলে কোনো কাগজের টুকরোতে লেখাও নেই। তাহলে এটা কি থট রিডিং? সেটা মনে হয় না। তাহলে কি ইএসপি? কোনো অতীন্দ্রিয় ক্ষমতা? বাস্তবে তো এটা খুব কমই দেখা যায়। হ্যাঁ, একটা কেরোসিনের চুলা কিনবো। আমি যে বলে দিতে পারলাম এতে অবাক হননি? প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু এখন আর হচ্ছি না। এখন অবাক হচ্ছেন না কেন? আমি কিভাবে কেরোসিনের চুলার ব্যাপারটা বলে ফেলেছি তা ধরে ফেলেছেন, এই জন্য অবাক হচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা বলুন, আমি কিভাবে বলতে পারলাম কেরোসিনের চুলা? তুমি কথা বলার সময় যতটা না চোখের দিকে তাকাও, তার থেকে বেশি ঠোঁটের দিকে তাকাও। আমি হয়তো অন্যমনস্কভাবে বিড়বিড় করে কেরোসিনের চুলাটা বলে ফেলেছিলাম, সেটা তুমি লক্ষ্য করেছো। তার মানে তুমি লিপ রিডিং জানো। আপনাকে আমি 10-এ 9.5 দিলাম। আসলেই আপনার বুদ্ধি আছে। তোমার কি ধারণা হয়েছিল যে আমার কোনো বুদ্ধি নেই? আপনাকে তো আমি খুব ভালোভাবে জানি না, যা জানি সেটা বইপত্র পড়ে। বইপত্রে অনেক সময় বাড়িয়ে বাড়িয়ে লেখা হয়। তাছাড়া চাচাজি, আপনি কিছু মনে করবেন না, আপনার চেহারায় কিন্তু একটা হালকা বোকা ভাব আছে। আপনি নিজেও তো নিজেকে আয়নায় দেখেন। ঠিক বলেছি না চাচাজি? হ্যাঁ, ঠিকই বলেছ। আমি বুঝতে পারছি। আমাকে বিদায় করতে পারলে আপনি খুশি হন। আমি আর মাত্র 12 মিনিট থাকবো, তারপরে চলে যাব। 12 মিনিট কেন? 1টা বাজার ঠিক 10 মিনিট পরে আপনাকে আমি চিঠিটা দেব। এই চিঠিটা আগেও দেওয়া যাবে না, পরেও দেওয়া যাবে না। 1টা বাজার ঠিক 10 মিনিট পরেই দিতে হবে। কারণটা হচ্ছে আজ মে মাসের 6 তারিখ, আর এই তারিখে সূর্য ঠিক মাথার ওপর আসবে 1টা বেজে 10 মিনিটে। যিনি চিঠিটা আমার কাছে দিয়েছেন তিনি এসব বিষয় খুব ভালো জানেন। সূর্য মাথার উপর আসার ব্যাপারটা আমি তার কাছ থেকেই জেনেছি। চিঠিটা কে দিয়েছে? তোমার হাজব্যান্ড?
জি। ওনার কি আকাশে তারা দেখার শখ আছে? যারা আকাশে তারা দেখেন তারা এসব ব্যাপারগুলো ভালো জানেন। হ্যাঁ, তিনি আকাশে তারা দেখেন। তার 3-4টে টেলিস্কোপ আছে। আচ্ছা চাচাজি, বইপত্রে পড়েছি আপনার অবজারভেশন ক্ষমতা অস্বাভাবিক। দেখি তো কেমন? আমাকে দেখে আমার হাজব্যান্ড সম্পর্কে বলুন। কি বলা সম্ভব? না, সম্ভব না। কিছু নিশ্চয়ই বলা সম্ভব। এই যে আমি বললাম তিনি আকাশে তারা দেখেন, এই বাক্যটা আমি সম্মানসূচক তিনি ব্যবহার করেছি। এখান থেকে তো আপনি বলতে পারবেন যে আমার স্বামীর বয়স বেশি। সমবয়সী হলে বলতাম ও আকাশে তারা দেখে। মিসির আলি নড়ে চড়ে বসলেন। এই মেয়েটির সহজ সরল চোখের ভেতর তীক্ষ্ণ চোখ লুকিয়ে আছে। এই চোখকে অগ্রাহ্য করা ঠিক হবে না। কেরোসিনের চুলা কিনতে চাচ্ছেন কেন? আমি কয়েকদিনের জন্য বাইরে যাব, নিজে রান্নাবান্না করেই খেতে হবে, এটা তারই প্রস্তুতি। কিন্তু শুধু কেরোসিনের চুলা কিনলে হবে না, এর সঙ্গে আরও অনেক কিছু কিনতে হবে। কি কি কিনতে হবে আসুন একটা লিস্ট করে ফেলি, তাতে দ্রুত সময় কেটে যাবে। আমার সঙ্গে কাগজ কলম আছে, এবার লিখি। 1 নম্বর কেরোসিনের চুলা, 2 নম্বর চুলার ফিতা, 3 নম্বর কেরোসিন, 4 নম্বর ছুরি, 5 নম্বর কাঠের বোর্ড। এরপর কেটলি, সসপ্যান, 2টো হাঁড়ি, চায়ের কাপ, চামচ, কনডেন্স মিল্ক, চা, কফি সবই লিখে ফেলল মেয়েটা। মেয়েটা এমনভাবে লিখছে যেন মিসির আলি চেয়ারে বসে পড়তে পারেন। মেয়েটার এই ভঙ্গিটা ভালো লাগছে, কাজের ভঙ্গি। কাজটা যে হেলাফেলাভাবে করছে না, গুরুত্বর সঙ্গে করছে, সেটা বোঝা যাচ্ছে। আপনি একা যাচ্ছেন? হ্যাঁ। আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে করে একা কোথাও গিয়ে থাকতে, রবিনসন ক্রুশোর মতো একা একা কোনো দ্বীপে গিয়ে বাস করতে। কি করব না করব কেউ দেখবে না। আমার মনে হয় আমি একা একা সারা জীবন থাকতে পারবো। আচ্ছা চাচাজি, আপনি পারবেন? বুঝতে পারছি না, আমি কখনো ভেবে দেখিনি। কোনো পুরুষ মানুষের পক্ষে একা একা সারা জীবন কাটানো সম্ভব না। পুরুষদের নানা ধরনের চাহিদা আছে, ভদ্র চাহিদা, অভদ্র চাহিদা, ওদের চাহিদার শেষ নেই। মেয়েরা কি তার থেকে মুক্ত? না, মেয়েরাও মুক্ত না, তবে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না, পুরুষরা হয়। লিলি লেখা বন্ধ করে সোজা হয়ে বসতে বসতে বলল, এই যে সব মিলিয়ে 38টা আইটেম লিখেছি। দেখুন, এই 38টা আইটেম আপনি সঙ্গে নিয়ে গেলে একা একা থাকতে পারবেন। এর মধ্যে ওষুধও আছে, চট করে অসুখ বিসুখ হলে ডাক্তারখানা পাবেন না, তখন এই ওষুধগুলো কাজে লাগবে। থ্যাংক ইউ। আমি কাল আবার আসবো, এর মধ্যে যদি আরও কোনো নতুন আইটেমের নাম মনে আসে আপনাকে বলবো। আচ্ছা। এখন 1:10। এই যে এই নিন চিঠি, দয়া করে কিন্তু ঝুড়িতে ফেলে দেবেন না, পড়বেন। তবে আমার সামনে পড়তে হবে না, আমি চলে যাবার পর পড়বেন। অবশ্যই পড়ব। আমি বাজার করতে খুব পছন্দ করি, আপনি যদি রাজি হন তাহলে কাল আবার আসবো। আপনাকে নিয়ে কেরোসিনের চুলা টুলা সব কিনে দেব। আপনি যে দামে কিনবেন আমি তার অর্ধেক দামে কিনে দেবো। কিন্তু আরও কিছু আইটেম আছে, এখন মনে পড়ছে না, দোকানে গেলে মনে পড়ে যাবে। আচ্ছা, এক্ষুনি একটা আইটেমের কথা মনে পড়ে গেল, খুবই জরুরি আইটেম, ন্যাকড়া। ন্যাকড়া? ন্যাকড়া মোটেই তুচ্ছ মনে করবেন না। চুলা থেকে গরম চায়ের কেটলি নামাবেন কিভাবে? হাতের কাছে ন্যাকড়া না থাকলে তখন গায়ের শার্টটাই ধরতে যাবেন, তারপরে অ্যাক্সিডেন্ট, সারা গা যাবে পুড়ে। ও ভালো কথা, ওষুধের লিস্টে আমি বার্নার লিখে দিয়েছি কিন্তু, হ্যাঁ ভুলবেন না। আচ্ছা, ভুলবো না। চাচাজি, বাজার করার সময় আমাকে কি আপনি সঙ্গে নেবেন? আচ্ছা, কাল আসো, তারপর দেখা যাবে। তবে কি জানো, আমার নিজের কাজগুলো আমার নিজের করতেই ভালো লাগে। কেউ আমাকে সাহায্য করছে এটা ভাবতেই আমার কেমন লাগে। ও, এই জন্যে কি বিয়ে করেননি? না, এটা কারণ নয়। বউকে দিয়ে কাজ করাবো এটা ভেবে তো কেউ বিয়ে করে না। আমি কাল ঠিক 11টার সময় আসবো। আচ্ছা। আমার যেতে না ইচ্ছে করছে না,
আরও কিছুক্ষণ আপনার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। না, আমি 50 মিনিটের বেশি কারোর সঙ্গে গল্প করতে পারি না। আসলে আমি অধ্যাপনা করতাম তো, আর এক একটা ক্লাস ছিল 50 মিনিটের। তা সেখানে কোনো শিক্ষকই 50 মিনিটের বেশি কারোর সঙ্গে সিটিং দিতে পারেন না। আচ্ছা, আমার নাম কি আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে তো। ডাকনাম লিলি, আর ভালো নাম মারহাবা খাতুন। আমার ভালো নাম কিন্তু আসলে মারহাবা খাতুন না, মাহাবা বেগম। আমি একটা র বসিয়ে দিয়েছি, দিয়ে মাহাবাকে মারহাবা করেছি। মাহাবা তো একদম আধুনিক নাম, তুমি বললে পুরনো নাম। মিথ্যা করে বললাম, ছোট্ট একটা পরীক্ষা করলাম। মিথ্যা বললে আপনি ধরতে পারেন কিনা সেই পরীক্ষা। আমি আপনাকে নিয়ে একটা লেখা পড়েছি। কেউ মিথ্যে কথা বললে আপনি নাকি সঙ্গে সঙ্গে ধরে ফেলেন, কিন্তু আসলে আপনি পারেন না। তুমি যে নাম নিয়ে মিথ্যে বলতে পারো সেটা কিন্তু আমার মাথায় আসেনি। মেয়েদের সম্পর্কে আপনি আসলে খুব কম জানেন। নিজের নাম নিয়ে মিথ্যে কথা বলতে মেয়েরা কিন্তু খুব পছন্দ করে। তাই নাকি? ধরুন কোনো মেয়ে টেলিফোন ধরেছে, অপরিচিত একজন পুরুষ জিজ্ঞেস করলো, আপনি কে বলছেন? মেয়েটা তখন নিজের নাম না বলে ফট করে তার বান্ধবীর নাম বলে দেবে। আচ্ছা, এখন আমি যাই। আপনি তো আবার 50 মিনিটের বেশি কথা বলবেন না। না, আমি তো বাড়তি বেশ কিছুক্ষণ কথা বললাম। কেন বললাম জানেন? 50 মিনিট পুরো করার জন্য বললাম। আমি আপনার কাছে এসেছি ঠিক 12:30টায়, আর এখন বাজছে 1:20। 50 মিনিট হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনি আমাকে দ্রুত বিদায় করতে চাইছিলেন, আমি চলেও যেতাম, কিন্তু 50 মিনিটের কথা বলে আপনি নিজেই নিজের ফাঁদে আটকে গেলেন। খুব বুদ্ধিমান মানুষদের কিন্তু এটা একটা সমস্যা। নিজেদের তৈরি করা ছোট ছোট ফাঁদে তারা নিজেরাই ধরা পড়ে যায়। ঠিক আছে চাচাজি, এবার যাই। আচ্ছা, যাও। মিসির আলি মেয়েটিকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন। এই কাজটা তিনি সচরাচর করেন না। লিলি গেট পার হয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। চাচাজি, আমি খুব দুঃখিত। কেন বলো তো? আমি বুঝতে পারছিলাম আপনি আমার উপর খুব বিরক্ত হচ্ছেন, তারপরেও আমি চলে যাইনি, বরং আপনি যেন আরও বিরক্ত হন সেই চেষ্টা করেছি। আসলে আপনার সামনে থেকে চলে যেতে ইচ্ছে করছিল না। না না, তুমি যতটা বিরক্ত হয়েছি বলে মনে করছো ততটা বিরক্ত আমি হইনি, বরং তোমাকে আমার খুব ইন্টারেস্টিং মেয়ে বলে মনে হয়েছে। তাহলে চলুন আবার ঘরে ফিরে যাই, কিছুক্ষণ গল্প করি। আপনাকে ভয় দেখাবার জন্য বললাম। আপনি কি ভেবেছিলেন আমি আরও ঘন্টা দুয়েক আপনার সঙ্গে বকবক করব? আপনার মাইগ্রেনের ব্যথা তুলে তারপর বিদায় নেব? জনাব মিসির আলি, আমার স্ত্রী লিলি নিশ্চয়ই অনেক নাটকীয়তা করে এই চিঠি আপনার হাতে দিয়েছে। সে এমন এক মেয়ে যে কোনো রকম নাটকীয়তা ছাড়া কিছু করতে পারে না। খুব সহজ কথাও সে সহজে বলবে না, 2-3 জায়গায় প্যাঁচ কষে বলবে। সহজ কথাটাই তখন অনেক ভয়ঙ্কর জটিল বলে মনে হবে। আপনি খুব বড় সাইকিয়াট্রিস্ট, আপনার কাছে হয়তো এর ব্যাখ্যা আছে, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনেই আপনার মহাভক্ত। আপনার বিষয়ে প্রকাশিত প্রত্যেকটা বই আমার স্ত্রী কয়েকবার করে পড়েছে এবং আমাকেও পড়তে বাধ্য করেছে। আমি আপনার সঙ্গে নিরিবিলিতে কিছু কথা বলার জন্য অত্যন্ত আগ্রহী। সবচেয়ে ভালো হতো আমি যদি লিলির সঙ্গে ঢাকায় চলে আসতে পারতাম। তা সম্ভব হচ্ছে না, কারণ আমি বন্দি জীবনযাপন করছি। গত 7 বছর ধরেই আমি হুইল চেয়ারে আছি। রোড অ্যাক্সিডেন্টে স্পাইনাল কর্ড জখম হয়েছিল। আপনি তো জানেন স্পাইনাল কর্ডের জীবকোষ কখনো রিজেনারেট করে না। আমাকে আমার ভাগ্য মেনে নিতে হয়েছে। চাকার জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। অভ্যস্ত হওয়া সম্ভব হচ্ছে না, কখনো হবে তাও মনে হয় না। নিজেকে এখন আর আমার মানুষ বলে মনে হয় না, মনে হয় আমি একটা 2 চাকার রিক্সা। আপনাকে ভুলিয়ে ভালিয়ে এখানে আনার একটা পরিকল্পনা আমি এবং আমার স্ত্রী দুজনে মিলেই করেছি। জানি না আপনাকে কনভিন্স করতে পারবো কি না, চেষ্টা করে দেখা যাক। আপনাকে এখানে আসার জন্য 3টে টোপ আমি ফেলছি। কেন জানি আমার মনে হচ্ছে প্রথম 2টো টোপ কাজ না করলেও শেষটি করবে। টোপ দিয়ে মাছের মতো মানুষও ধরা যায়,
টোপ নম্বর 1। আমাদের বসত বাড়িটা মেঘনার পাড়ে, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দোতলা পাকা দালান। দোতলায় প্রশস্ত টানা বারান্দা, বারান্দা থেকে মেঘনা দেখা যায়। না দেখা গেলেই ভালো হতো, কারণ এই মেঘনা জমি গ্রাস করতে করতে দ্রুত এগিয়ে এসেছে। যে কোনো সময় হয়তো এবছরেই আমাদের এই অতি চমৎকার বাগানবাড়িটা গ্রাস করবে। আমাদের বাড়িটা চমৎকার, বাড়ির সামনে বাগানও চমৎকার। আমি নিশ্চিত একবার আপনি এসে উপস্থিত হলে অবাক বিস্ময় বলবেন, বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিতে পারলে কি ভালোই না হতো। আমাদের বাড়ির পেছনে কিছু অদ্ভুত গাছ আছে। এই বাড়ির আদি মালিক ছিলেন বাবু অশ্বিনী রায়। আমার দাদাজান পরে এই বাড়ি তাঁর কাছ থেকে কিনে নিয়েছিলেন, তারপর এই গাছগুলো লাগিয়েছিলেন। গাছগুলোর নাম এখানে কেউ জানে না। এর মধ্যে একটা গাছের গা থেকে নীল বর্ণের কষ বের হয়। 2 বছর পর পর মরিচের ফুলের মতো নীল রঙের ফুল ফোটে। আমার স্ত্রী এই গাছটার নাম দিয়েছে নীল মরিচ গাছ। আমার এখানে যেই আসে সেই গাছটার একটা করে নাম দেয়। আপনিও হয়তো একটা নাম দেবেন। টোপ নম্বর 2। আপনার বিশেষ একটা বই পড়েছি। আপনার সারা জীবনের শখের বস্তু হলো ভালো একটা টেলিস্কোপ। যে টেলিস্কোপে আপনি বৃহস্পতির চাঁদ দেখতে পারবেন, শনির বলয় দেখতে পারবেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি, টেলিস্কোপ চোখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা বর্তমানে আমার একটা শখ। বৃহস্পতি গ্রহের চাঁদ দেখা বা শনির বলয় দেখা, তার চেয়েও বিস্ময়কর দৃশ্য অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ দেখা। নক্ষত্রপুঞ্জের স্পাইরালে শত শত নক্ষত্র ঝলমল করছে। এ দৃশ্য একবার দেখলে সারা জীবনের জন্য আকাশের গায়ে আটকে থাকতে হবে। আমি সর্বশেষ যে টেলিস্কোপটি এনেছি তার সঙ্গে ট্র্যাকার যুক্ত। পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে টেলিস্কোপও ঘুরবে। কাজেই আকাশে যে বস্তুটিকে ফোকাস করা হবে সেই বস্তু কখনো দৃষ্টির আড়াল হবে না। আপনি যদি আসেন, দুজনে মিলে আকাশের তারা দেখব। দুজনে মিলে দেখব, কারণ লিলির তারা দেখার বিশেষ কোনো আগ্রহ নেই। আমি ঠিক করে রেখেছি আমার 4টে টেলিস্কোপের একটা আমি আপনাকে উপহার দেব। 4টে টেলিস্কোপই আমার অত্যন্ত প্রিয়। সেখান থেকে আপনাকে একটা উপহার দিতে বেশ কষ্টও হবে, তবে আপনি এই টেলিস্কোপ চোখে লাগিয়ে গাঢ় আনন্দ পাবেন, এটা ভেবেই এই কষ্ট দূর করব। টোপ নম্বর 3। এটাই শেষ টোপ। আমি নিশ্চিত এই টোপে আপনি কাবু হবেন। ইএসপি ক্ষমতাসম্পন্ন মানুষের সম্পর্কে আপনার প্রবল কৌতূহল। সালমা নামের একটি 14-15 বছরের মেয়ে আমার সন্ধানে আছে, গ্রামেরই মেয়ে। মেয়েটি অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন। আমি নানাভাবে পরীক্ষা করেছি এবং নিশ্চিত হয়েছি। একটি পরীক্ষা হলো বিখ্যাত জেনার টেস্ট। তার ক্ষমতা কোন পর্যায়ের সেটা এখন আর ব্যাখ্যা করলাম না, কিছুটা রহস্য রেখে দিলাম। টোপ নাম্বার 4। যদিও 3টে টোপ ব্যবহার করার কথা ছিল, তারপরেও আমি 4র্থ টোপটা ব্যবহার করছি। অনেকের ব্যাপারে এই টোপ কাজ করলেও আপনার ব্যাপারে করবে বলে মনে হচ্ছে না। এটা হলো লিলির রান্না। রান্নার ওপর নোবেল পুরস্কার দেওয়ার যদি কোনো ব্যাপার থাকতো, প্রতি বছরই সে একটা করে নোবেল পুরস্কার পেত। সামান্য আলু ভাজাও যে অমৃতসম খাদ্য হতে পারে, লিলির আলু ভাজা না খেলে তা বুঝতে পারবেন না। টোপ নাম্বার 5। ক্ষমা প্রার্থনাপূর্বক আরও একটি টোপ। এটি আপনাকে কাবু করে ফেলবে বলে আমার ধারণা। আমার ব্যক্তিগত লাইব্রেরির কথা বলছি। বইয়ের মোট সংখ্যা 18,000-এরও বেশি। আপনার পছন্দের বিষয় সাইকোলজি, বিহেভিয়ারাল সায়েন্স, প্রচুর বই আছে। শুধু একটি নামই উল্লেখ করছি, অ্যাসমান্ডের দ্য আদার মাইন্ড। মিসির আলি সাহেব, কয়েকদিনের জন্য আপনি কি আসতে পারেন না? আমার শরীর পঙ্গু, কিন্তু মনটা পঙ্গু নয়। আমি নিজে একজন সতেজ মনের মানুষ। আপনার সঙ্গে মানসিক যোগাযোগ করার জন্য গভীর আগ্রহী। অপেক্ষা করছি। বিনীত এস সুতান হক। পুনশ্চ আকাশ দেখার জন্য এই সময়টা খুব ভালো। কুয়াশা থাকে না এবং 4 দিন পরেই অমাবস্যা। আকাশ ভর্তি হয়ে যাবে তারায়। শুক্লপক্ষ তারা দেখার জন্য ভালো না, চাঁদের আলোয় তারাদের ঔজ্জ্বল্য কমে যায়। কাজেই এখনই সময়।
মিশির আলি যে কোনো চিঠি 3 বার পড়েন। চিঠির ভেতরে কিছু কথা থাকে যা একবার পড়ে ধরা যায় না, দ্বিতীয় কিংবা তৃতীয়বারে ধরা পড়ে। এটিও তিনি 3 বার পড়লেন। সুন্দর চিঠি, সুন্দর হাতের লেখা, প্রতিটি অক্ষর স্পষ্ট। কাটাকুটি যে নেই তা না, তবে কাটা অংশগুলি হোয়াইট ইঙ্ক দিয়ে মুছে দেওয়া। ভদ্রলোকের বাগান বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু সম্ভব না। মিশির আলি তার ছাত্রকে কুরিয়ারে চিঠি দিয়েছেন, সে সব কাজ ফেলে টেকনাফে এসে বসে থাকবে। তিনি না পৌঁছলে খুব অস্থির বোধ করবে, দুশ্চিন্তা করবে। তিনি কাউকে অকারণ দুশ্চিন্তায় ফেলতে চান না। লিলিকে দেখে মিশির আলি চিনতে পারলেন না, চিনতে পারার কথাও না। দরজা ধরে সে দাঁড়িয়ে আছে। সে আগের দিনের লিলি না, এ যেন অন্য কেউ। মাথার চুল নীল রঙের স্কার্ফ দিয়ে ঢাকা, চোখে কালো চশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। জাপানি কিমোনোর মতো একটা পোশাক পরেছে, তার রং দেখে চোখ ধাঁধিয়ে যায়। আর উঁচু হিলের জুতো পরেছে বলে তাকে দেখাচ্ছেও অনেকটা লম্বা। চাচাজি, আমাকে চিনতে পারছেন না? আমি লিলি, মাহাবা বেগম। ও আচ্ছা। সত্যি করে বলুন তো, আমাকে চিনতে পেরেছিলেন? না, চিনতে পারিনি। মানুষের চেহারা মনে রাখা কত কঠিন দেখলেন তো। দেখলাম। আমি কি করেছি জানেন? লম্বা করে লিপস্টিক দিয়ে ঠোঁট লম্বা করে দিয়েছি। মানুষকে চেনা যায় ঠোঁট দিয়ে আর চোখ দিয়ে। যে দুটো জিনিস দিয়ে চেনা যায় সে দুটো জিনিসই আমি বদলে দিয়েছি। চশমা দিয়ে চোখ ঠেকেছি আর ঠোঁটও বদলে দিয়েছি। লিলি বসো, তোমাকে খুব সুন্দর লাগছে। সুন্দর দেখাবার জন্য আমি সাজিনি, নিজেকে বদলে দেবার জন্য করেছি। হ্যাঁ, ভালো কথা চাচাজি, আপনি কি কেরোসিনের চুলা এসব কিনে ফেলেছেন? কেনা হয়নি। হ্যাঁ, বাঁচলাম, কারণ আমি সবই কিনে ফেলেছি। এমন অনেক কিছুই কিনেছি যা লিস্টে ছিল না, যেমন হ্যারিকেন, টর্চ, ব্যাটারি, হাফ কেজি দড়িও কিনেছি। দড়ি কেন? আপনার কাছে মনে হচ্ছে দড়ি কিসের জন্যে, কিন্তু একা থাকতে গিয়ে দেখবেন দড়ি কত কাজে লাগবে। মশারি খাটাবার জন্য লাগবে, ভেজা জামা কাপড় শুকোতে দেবেন তার জন্যে দড়ি লাগবে, আরও অনেক কিছুর জন্যই লাগবে। আর শলার ঝাড়ুও কিনেছি। ও, তা কত টাকা খরচ হয়েছে? আপনার বাজেটের চেয়ে কম লেগেছে। তুমি তো জানো না আমার বাজেট কত। বাজেট যতই হোক তার চেয়ে কম, কারণ বাংলাদেশে আমার চেয়ে দরাদরি আর কেউ করতে পারবে না। হ্যাঁ চাচাজি শুনুন, এই যে বাজার টাজার করে ফেলেছি তার জন্য রাগ করেননি তো? না না, রাগ করিনি। প্লিজ রাগ করবেন না। আর একটা কথা, জিনিসগুলোর দাম দেবারও কিন্তু চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না, কারণ কিছুতেই আপনি দাম দিতে পারবেন না। আমার হাজব্যান্ডের চিঠিটা পড়েছেন? হ্যাঁ। আপনি টোপ গেলেননি তাই না? আপনি নিশ্চয়ই সমুদ্র ফেলে তারা দেখতে যাচ্ছেন না? সমুদ্র হাত দিয়ে ছোঁয়া যায়, আকাশে তারা যত সুন্দরই হোক হাত দিয়ে তো আর ছোঁয়া যায় না। তারা দেখার ইচ্ছে থাকলেও আমি যেতে পারবো না। আমার এক ছাত্র, তার সঙ্গে আমার সব কিছু ঠিক করা আছে। সে আবার আমাকে অতিরিক্তভাবে শ্রদ্ধা ভক্তি করে। সে আমার জন্য টেকনাফে এসে বসে থাকবে। আপনাকে টেকনাফে না দেখলে তার তো মাথা খারাপের মতো হয়ে যাবে। সে ভাববে আমাদের স্যার ভোলা টাইপ মানুষ, না জানি কি হয়েছে তার, তাই না? হ্যাঁ লিলি, তুমি ঠিকই বলেছ। আমার কোনো ইএসপি ক্ষমতা নেই, কিন্তু আমি জানতাম আপনি আমাদের এখানে আসবেন না। আমি আমার হাজব্যান্ডকেও সেটা বলেছিলাম, সে বিশ্বাস করেনি। তার ধারণা সে এমন গুছিয়ে চিঠিটা লিখেছে যে চিঠি পড়েই আপনি হোলডল বেঁধে রওনা দিয়ে দেবেন, উত্তর দক্ষিণে তাকাবেনও না। হ্যাঁ, চিঠিটা খুবই গুছিয়ে লেখা। আপনার জন্য চিঠি গুছিয়ে লেখা না, আবেগ আছে এমন সব মানুষদের জন্য চিঠিটা গুছিয়ে লেখা। আপনি তো তাদের দলে পড়েন না। তোমার ধারণা আমার আবেগ নেই? আছে, তবে তা সাধারণ মানুষের আবেগ না, অন্য ধরনের আবেগ। আপনাকে যদি লেখা হতো আমি মহা বিপদে পড়েছি, মারা যাচ্ছি, একমাত্র আপনিই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন, তাহলে হয়তো আপনি চলে যেতেন। কিন্তু সেটা তো আর লেখা যাবে না, কারণ ও মারা যাচ্ছে না। লিলি, তুমি একটা কাজ করো,
তোমাদের ঠিকানাটা আমার কাছে লিখে রেখে যাও। সমুদ্র দেখা শেষ হলেই আমি তোমাদের ওখানে যাব। আপনি একা একা খুঁজে বের করতে পারবেন না, যাওয়া খুব ঝামেলা, ট্রেন, বাস, রিক্সা, হাঁটা। সে একটু ঝামেলা না হয় করলাম। থাক, দরকার নেই। শুনুন চাচাজি, আমি কিন্তু আজও 50 মিনিট থাকবো। আমাকে আগে ভাগে বিদায় করে দিতে চাইলেও আমি যাব না। তবে হ্যাঁ, আজ যে গত দিনের মতো শুধু বকবক করবো তা না, আপনাকে কফি বানিয়ে খাওয়াবো। আমি কফি নিয়েও এসেছি। আপনি কফি পছন্দ করেন তো? হ্যাঁ, করি। মিসির আলি দেখলেন লিলি তার কাঁধে ঝোলানো পাটের ব্যাগ থেকে কফির কৌটো, মগ, চায়ের চামচ, শেষে ফ্লাস্কও বার করেছে। বোঝা যাচ্ছে কফি বানানো হবে। মেয়েটা কফির সব সরঞ্জাম নিয়ে এসেছে, আর ফ্লাস্ক এনেছে মানে গরম জলও এনেছে। মেশিন ছাড়া এসপ্রেসো কফি বানানো যায় না, কিন্তু আমি বানাতে পারি। আপনাকে শিখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এই দেখুন কি করছি। 1 চামচের চেয়ে সামান্য বেশি নিলাম কফি, চিনি নিলাম 3 চামচ। এবার চিনি আর কফি মিক্স করছি। চামচ দিয়ে ঘষে ঘষে মেশাতে হবে, আর এই মেশানোর কাজটা অনেকক্ষণ করতে হবে। যত ভালোভাবে মেশাবেন কফি ততই ভালো হবে। বাবা, এত যন্ত্রণা! যন্ত্রণা ভাবলে যন্ত্রণা? আমি কখনো যন্ত্রণা ভাবি না। যে লেখক লেখাকে যন্ত্রণা মনে করেন, তিনি কখনো ভালো লেখক হতে পারেন না। ঠিক তেমনি যে রাঁধুনি রান্নাকে যন্ত্রণা মনে করেন, তিনি রাঁধুনি হতে পারেন না। আচ্ছা চাচাজি, আপনার কাছে কি আলু আছে? না। থাকলে ভালো হতো, আমি আপনাকে আলু ভাজা কী করে করতে হয় শিখিয়ে দিতাম। যেসব রান্না খুব সহজ মনে হয়, সেসব রান্না কিন্তু আসলে খুব কঠিন। আমার মতে পৃথিবীর সবচেয়ে কঠিন রান্না হলো চা বানানো, আর দ্বিতীয় কঠিন রান্না হলো আলু ভাজা। বুঝলেন? এবার চিনির সাথে আমি কফিটা মেশাচ্ছি। চাচাজি, আপনি কি লক্ষ্য করেছেন কফির কাপ থেকে এখন চমৎকার কফির গন্ধ আসতে শুরু করেছে? হ্যাঁ, লক্ষ্য করছি। তার মানে এখন আমরা তৈরি জল ঢালার জন্য। এখন আমি 1/3 কাপ জল ঢেলে চামচ নেড়ে নেড়ে ফেনা তৈরি করব। ফেনায় যখন কাপটা ভর্তি হয়ে যাবে, তখন বাকি জলটা ঢালবো। আগে তো আর কফি বানানোর মেশিন ছিল না, এভাবেই কফি বানানো হতো। তবে এখন আর কেউ কষ্ট করতে চায় না, ফট করে মেশিন কিনে ফেলে। লিলি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব আনন্দিত। কফি বানাচ্ছি এই জন্য আনন্দিত। যে কোনো রান্না বান্নার সময় আমি খুব আনন্দে থাকি। না, ব্যাপারটা ঠিক তা নয়। আমি যেই মুহূর্তে বললাম যে আমি তোমাদের বাগান বাড়িতে যাব না, ঠিক সেই মুহূর্তেই তোমার চোখ মুখ খুব উজ্জ্বল হয়ে উঠল। কারণটা ব্যাখ্যা করো তো। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যে বাজি রেখেছিলাম আপনি যাবেন না, তাই আপনি না যাওয়াতে আমি বাজি জিতেছি, আর এই জন্যই আমার চোখে মুখে আনন্দ চলে এসেছে। পৃথিবীর সমস্ত স্ত্রীদের কিন্তু একটা চেষ্টা থাকে কোনো না কোনোভাবে তাদের স্বামীদের হারিয়ে দেওয়া। যেহেতু আপনি বিয়ে করেননি, আপনি এই ব্যাপারটা জানেন না। চাচাজি, কফি রেডি। এবার চুমুক দিয়ে দেখুন তো। এত কষ্ট করে বানালাম, আপনি কাপ হাতে নিয়ে বসে রইলেন। লিলি, আমি সিদ্ধান্ত পাল্টেছি। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তোমাদের বাগান বাড়িতে যাব। তুমি কিন্তু তোমার স্বামীর কাছে বাজিতে হেরে গেলে। এখন যদি আমরা রওনা দিই, কখন পৌঁছবো? তা পৌঁছতে পৌঁছতে রাত 9-10 তো বেজেই যাবে। তাতে কোনো সমস্যা নেই তো? জি না, সমস্যা নেই। তাহলে চলো কফিটা শেষ করেই রওনা দিই। কফি খেতে কেমন হয়েছে তা তো বললেন না। এত ভালো কফি আমি আমার জীবনে খেয়েছি বলে মনে হয় না। থ্যাংক ইউ। লিলি তার মাথার নীল স্কার্ফ খুলে ফেলে এক বিশেষ কায়দায় মাথা ঝাঁকালো। তার চুল ছড়িয়ে পড়ল চারদিকে। চেহারাটা আবার পাল্টে গেল।
মিশির আলি মনে হলো মেয়েটা কখন কি করবে সব আগে থেকে ঠিক করা। সে যে একটানে মাথা থেকে স্কার্ফ খুলে ফেলবে, মাথা ঝাঁকাবে, এটাও সে আগে থেকেই ঠিক করে এসেছে। মিশির আলি হঠাৎ লক্ষ্য করলেন তার গা ছমছম করছে, যেন অশুভ কিছু একটা তার জন্য অপেক্ষা করছে। ভয়ঙ্কর কিছু, লৌকিক কিছু না, অলৌকিক কিছু। অনেককাল আগে তার একবার এরকম অনুভূতি হয়েছিল। শ্যামগঞ্জ রেল স্টেশনে অপেক্ষা করছিলেন। গভীর রাত, সিন্ধুর এক্সপ্রেসে ভৈরব যাবেন। ট্রেন আসবে ভোর রাতে, পৌষ মাসের মাঝামাঝি, প্রচণ্ড শীত। ওয়েটিং রুমে বসে সময় কাটানোর জন্য ঢুকতে যাবেন, হঠাৎ তার পা জমে গেল। বুক ধক ধক করতে লাগলো। মনে হলো ওয়েটিং রুমে একটা অশুভ কিছু আছে, ভয়ঙ্কর কিছু, যে ভয়ঙ্করের কোনো ব্যাখ্যা নেই। তার উচিত কিছুতেই ওয়েটিং রুমে না ঢোকা। একবার ঢুকলে আর বেরোতে পারবেন না। কৌতূহল সবসময় ভয়কে অতিক্রম করে। তার বেলাতেও তাই হলো। তিনি কৌতূহলী হয়েই উঁকি দিলেন। ওয়েটিং রুমের ইজি চেয়ারে একজন বৃদ্ধ হলুদ রঙের কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। বৃদ্ধের হাতে জ্বলন্ত সিগারেট। বৃদ্ধ চোখ বন্ধ করে সিগারেট টানছে। মিশির আলি ঘরে ঢুকলেন। বৃদ্ধ চোখ মেলল না, তবে তার ঠোঁটের কোনায় সামান্য হাসি দেখা গেল। শরীর জমিয়ে দেওয়া তীব্র একটা ভয় মিশির আলিকে আচ্ছন্ন করল। তিনি প্রায় ছিটকে বের হয়ে এলেন। বাকি রাতটা কাটালেন প্ল্যাটফর্মে পায়চারি করে। সিন্ধুর এক্সপ্রেস ভোর 4:40 প্ল্যাটফর্মে ইন করল। মিশির আলি ট্রেনে ওঠার আগে আর একবার ওয়েটিং রুমে উঁকি দিলেন। বৃদ্ধ যাত্রী ঠিক আগের জায়গাতেই আছে, মাথা নিচু এবং চোখ বন্ধ, আগের মতোই সিগারেট টানছে, আর ঠোঁটের কোনায় আগের মতোই অস্পষ্ট হাসি। মিশির আলি অবশ্য তাঁর জীবনের এই ভয় পাওয়া ঘটনাটাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সবচেয়ে কাছাকাছি যে ব্যাখ্যাটা দাঁড় করিয়েছেন সেটা হলো, কিশোর বয়সে তিনি নিশ্চয়ই নির্জন স্টেশনের ওয়েটিং রুম নিয়ে কোনো একটা ভূতের গল্প পড়েছিলেন, ভয়ও পেয়েছিলেন। ভয়টা এতটাই তীব্র ছিল যে মস্তিষ্কের নিউরন সেই স্মৃতি, মূল্যবান কোনো একটা স্মৃতি মনে করে যত্ন করে মেমোরি সেলে ঢুকিয়ে রেখেছে, নষ্ট হতে দেয়নি। অনেককাল পরে আরেকটা নির্জন স্টেশন দেখা মাত্র মস্তিষ্ক মনে করল এরকম একটা স্মৃতি তো আছে, স্মৃতিটা বের করে বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখা যাক। যেহেতু অনেক দিনের স্মৃতি, বের করতে গিয়ে সমস্যা হলো। স্মৃতির কিছু অংশ নষ্ট হয়ে গেল, কিছু অন্যরকম হয়ে গেল। মস্তিষ্ক যে শুধু স্মৃতি বের করে আনলো তা নয়, স্মৃতির সঙ্গে মনে জড়িত ভয়ঙ্কর ভীতিটাও বের করে নিয়ে এলো। এরকম কাণ্ডকারখানা মস্তিষ্ক মাঝে মধ্যে করে। এর যেমন মন্দ দিক আছে, ভালো দিকও আছে। মস্তিষ্কের ভেতরে হঠাৎ নিউরনের প্রবল ঝড় সৃষ্টি হয়, এতে ক্ষতিকর স্মৃতি উড়ে যায়, স্মৃতি জমা করে রাখা মেমোরি সেলগুলো খালি হয়। আজ যে ভয়টা পাচ্ছেন তার পেছনে কারণটা কি? তিনি দাঁড়িয়ে আছেন পাঁচিল ঘেরা একটা প্রকাণ্ড বাড়ির গেটের সামনে। অন্ধকারে পাঁচিল ঘেরা বাড়িটাকে জেলখানার মতো লাগছে। তিনি দাঁড়িয়ে আছেন একা। এতক্ষণ লিলি তার সঙ্গে ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করে সে দারোয়ান শ্রেণীর কাউকে দিয়ে গেট খুলিয়েছে। তাও পুরো গেটটা নয়, গেটের একটা ছোট অংশ, যার ভেতর ছোটোখাটো মানুষ হয়তো কোনো রকমে কষ্ট করে ঢুকতে পারে। গেট খুলতেই লিলি তার দিকে ফিরে বলল, স্যার, আপনি বরং একটু দাঁড়ান। আমার এই 5-6 মিনিট মতো লাগবে। আমি না কুকুরগুলো একটু বেঁধে রেখে আসি। আমাদের 3টে কুকুর তো, আর খুবই উগ্র স্বভাব ওদের। অপরিচিত কাউকে দেখলে কি করবে কে জানে। আমাকে একবার কামড়ে দিয়েছিল জানেন। একটুখানি দাঁড়ান, আমি আসছি। মিশির আলি তারপর থেকে দাঁড়িয়ে আছেন। তিনি ঘড়ি দেখেননি, কিন্তু তার কাছে মনে হচ্ছে 5-6 মিনিটের অনেক বেশি সময় পার হয়ে গেছে। কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিশাল বাড়ি, কিন্তু পুরোপুরি নিঃশব্দ।
3টে ভয়ঙ্কর কুকুর, অথচ তারা একবারও শব্দ করবে না। এটা কেমন কথা? তাছাড়া বাড়ি অন্ধকারে ডুবে আছে, বিশাল এই বাড়িটার একটা ঘরেও আলো জ্বলবে না। এটাই বা কেমন কথা? এমন তো না যে বাড়িতে মানুষজন থাকে না, আর রাতও তো বেশি হয়নি, খুব বেশি হলে রাত 10টা। আর যে দারোয়ান গেট খুলেছে তার হাতেই বা টর্চ থাকবে না কেন? এমন গাঢ় অন্ধকার মিসির আলি অনেক দিন দেখেননি। নক্ষত্রের আলো পর্যন্ত নেই, আকাশ মেঘে ঢাকা। প্রবল অন্ধকারে জোনাকি বের হয়, জোনাকিও নেই। অনেক দিন জোনাকি দেখিনি। জোনাকি দেখতে পেলে ভালো লাগতো। নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, স্রোতের শব্দ। হঠাৎ করে কি নদীটা সারা শব্দ শুরু করলো? এতক্ষণ নদীটা ছিল কোথায়? বকুল ফুলের গন্ধ আসছে। এটা কি বকুল ফুলের সময়? শহরে থাকি তো, ছোটোখাটো ব্যাপারগুলো সব ভুলে গেছি। হয়তো এটা বকুল ফুল নয়, কোনো বুনো ফুলের গন্ধ। জায়গাটা বন জঙ্গলে ঢাকা, আশেপাশে কোনো লোকালয়ও নেই। ঘর ঘর শব্দ হলো। মিসির আলির চোখ হঠাৎ ধাঁধিয়ে গেল। গেট খুলেছে। গেটের ওপাশে জাহাজি লণ্ঠন হাতে লিলি দাঁড়িয়ে আছে, তার পাশে দারোয়ান। দারোয়ানের হাতে লম্বা টর্চ, 5 ব্যাটারির টর্চ হবে নিশ্চয়ই। স্যার আসুন। আসলেও শরীরটা খারাপ বলেও বাতি নিভিয়ে শুয়ে পড়েছে, আর আমিও হ্যারিকেন খুঁজে পাচ্ছিলাম না। আর বরকতকে দেখুন, একটা লম্বা টর্চ নিয়ে বেরিয়েছে, অথচ টর্চের ব্যাটারি নেই। কি কাণ্ড দেখুন তো। আপনাকে ব্যাগ নিতে হবে না, ব্যাগটা রাখুন, বরকতই নিয়ে নেবে আপনার ব্যাগ। তোমার কুকুর কি বাধা হয়েছে? হ্যাঁ স্যার, বাধা হয়েছে। সকালে কুকুরগুলোর সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব, তখন আর আপনাকে কিচ্ছু বলবে না। আপনার থাকার ব্যবস্থা করেছি দোতলা সবচেয়ে দক্ষিণ দিকের ঘরটায়। ঘরটা অবশ্য তেমন ভালো না, তবে খুব বড় ঘর। আর এই ঘরের খাটটা খুব সুন্দর। অন্য ঘরগুলোতে এত সুন্দর রেলিং দেওয়া খাট নেই। লণ্ঠনের আলোয় বাড়িঘর কিছুই দেখা যাচ্ছে না। লণ্ঠন তার 4-5টা আলো করে, দূরে আলো ফেলতে পারে না। লণ্ঠন আর টর্চের মধ্যে এটাই হলো তফাৎ। লণ্ঠন নিজেকে আলোকিত করে আর নিজেকে দেখায়, আর টর্চ অন্যকে আলোকিত করে। আসুন স্যার, এই সিঁড়িটা কিন্তু খুব সাবধানে উঠবেন স্যার। আস্তে আস্তে, শ্যাওলা জমে না কেমন পিছল হয়ে গেছে। এই যে রেলিং আছে, এই রেলিংটা ধরে উঠুন। হ্যাঁ স্যার, আপনার নিশ্চয়ই খুব খিদে লেগেছে না স্যার? হ্যাঁ, তা লেগেছে। আপনি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন, আমি তার মধ্যেই খাবার রেডি করে ফেলবো। আর এর মধ্যে যদি কোনো কিছু দরকার হয়, আপনি এই রেলিংয়ের সামনে এসে একটু বরকত বলে ডাকবেন, ব্যাস। আমাদের ওই একটাই কাজের লোক বরকত, 1-এর ভেতর 4। সেই দারোয়ান, সেই কেয়ারটেকার, সেই মালি, আর সেই কুকুর পালক। আচ্ছা, ভাত খাবার আগে চা বা কফি কিছু কি খাবেন একটু? হ্যাঁ, খেতে পারি। ঠিক আছে, আমি এক্ষুনি বরকতকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তোমার হাজবেন্ডের সঙ্গে কি আজ রাতে দেখা হবে? অবশ্যই হবে। বললে যে অসুস্থ উনি। অসুস্থ হোক আর যাই হোক, গেস্টের সঙ্গে দেখা করবে না? মিসির আলির ঘর পছন্দ হলো। পুরনো বাড়ির একটা সুন্দর ব্যাপার হলো ঘরগুলি প্রকাণ্ড। ছোটোখাটো ফুটবল খেলার মাঠ, কড়িবর্গার ছাদ অনেক উঁচুতে। ছাদ থেকে লম্বা লম্বা লোহার রড নেমে এসেছে। রডের মাথায় ফ্যান। একটা শোবার ঘরেই 4টে ফ্যান। ইলেকট্রিসিটি ছাড়া তো এই ফ্যান চলার কথা না। কাজেই ধরে নেওয়া যেতে পারে এদের জেনারেটর আছে। ফ্যানগুলো পুরনো আমলের ডিসি ফ্যান না, আধুনিক কালের ফ্যান। ফ্যানের মাথায় জমে থাকা ময়লা থেকে বোঝা যায় যে ফ্যানগুলো ব্যবহার করা হয়। ঘরে শোবার খাট 2টো, চারপাশে রেলিং দেওয়া প্রকাণ্ড খাট, ঘরের মাঝখানে রাখা। এই খাটে ওঠার জন্যে 2 ধাপ সিঁড়ি আছে। জানলার পাশে খাটের সাইজেরই একটা লম্বা টেবিল। বিশাল টেবিলের সঙ্গে বেমানান ছোট্ট একটা চেয়ার। চেয়ার টেবিলের উল্টো দিকে 2টো আলমারি। কাঠের আলমারি তালা বন্ধ। 4টে সোফার চেয়ার। চেয়ারে সবুজ মখমলের গদি। চেয়ারের পাশে পুরনো ডিজাইনের 2টো আলনা।
কিন্তু তারপরেও মনে হচ্ছে ঘরটা ফাঁকা। দুটো খাটেই বিছানা করা হয়েছে, কিছুক্ষণ আগেই করা হয়েছে বলে মনে হচ্ছে। একটায় বিছানো হয়েছে ধবধবে সাদা চাদর, সাদা বালিশের ওয়ার। আবার রেলিং দেওয়া খাটটায় সব কিছুই রঙিন, তবে দুটো খাটেই কোল বালিশ আছে। মিশির আলি বাথরুমে উঁকি দিলেন। বাথরুমও প্রায় শোবার ঘরের মতোই বড়, খুবই আধুনিক বাথরুম। এই বাথরুম অবশ্যই পরে বানানো হয়েছে। যে সময়ের বাড়ি, সে সময়ে টাইলস নামক বস্তু বাজারে তো আসেনি। বাথরুমটা শুধু যে ঝকঝক করছে তা না, বড় বড় হোটেলের মতো করে গোছানো। বেসিনের ওপর সাবান, টুথপেস্ট এবং মোড়ক না খোলা টুথব্রাশ। তোয়ালে রাখার জায়গায় তোয়ালেও ঝুলছে। ময়লা না, মনে হচ্ছে এই মাত্র ধোপাখানা থেকে নিয়ে আসা হয়েছে। মিশির আলি বেসিনের কলে জল আশা করেননি। দোতলায় জল আসতে হলে ছাদে জলের ট্যাঙ্ক থাকতে হবে, সেই ট্যাঙ্কে জল তোলার ব্যবস্থাও থাকতে হবে। কিন্তু ট্যাপ খুলতেই জল পাওয়া গেল। অনেকদিন অব্যবহারের পর হঠাৎ কল খুললে লাল জল বেরোয়, সেরকম জল না, বেশ পরিষ্কার জল। মিশির আলি মুখে জলের ছিটে দিলেন। সিঁড়িতে থপথপ শব্দ করতে করতে কেউ একজন আসছে। বাড়ির মালিক নিশ্চয়ই নন, তিনি হুইল চেয়ারে থাকেন। তাহলে কে আসছে? দারোয়ান? এক একটা সিঁড়ি ভাঙতে এত সময় নিচ্ছে কেন? নিশ্চয়ই ভারী কিছু নিয়ে আসছে। সেই ভারী বস্তুটা কি হতে পারে? চেয়ার টেবিল কাঁধে করে আনবে না? তার ঘরে চেয়ার টেবিল আছে। বালতিতে করে কি গরম জল আনছে? রাতের বেলার অতিথিদের গরম জল দেওয়ার রেওয়াজ আছে। অতিথি গরম জলে স্নান করবেন কিংবা হাত মুখ ধোবেন, তার প্রতি যে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে সেটাও প্রকাশ পাবে। কিন্তু না, বালতি নিয়ে কেউ আসছে না। বালতি হলে মাঝে মাঝে সিঁড়িতে নামিয়ে রাখত, তার শব্দ পাওয়া যেত। সেই শব্দ তো পাওয়া যাচ্ছে না। মিশির আলি ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এলেন। দেখলেন দারোয়ান বরকত আসছে। তার কোমরে মাটির কলসি, কলসির মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তার মানে কলসিতে করে গরম জল আনা হচ্ছে। মিশির আলি স্বস্তির শ্বাস ফেললেন। যাক, লজিক শেষ পর্যন্ত কাজ করেছে। সিদ্ধান্তে আসার পরই টেনশন বোধ করা শুরু করলেন। লজিকের যে সিঁড়িগুলো গাঁথা হয়েছে, সেই সিঁড়িগুলো কি ঠিক আছে? সিঁড়ি পেয়ে ওঠা যাবে তো? মিশির আলি জানেন এই সবই হচ্ছে বয়সের লক্ষণ। বয়স মানুষের সবচেয়ে বড় ক্ষতি যা করে তা হলো আস্থা কমিয়ে দেয়। যাই করা হয় মনে হয় ঠিকমতো বুঝি করা হলো না, ভুল থেকে গেল। স্যার, গরম জল। ও আচ্ছা, ঠিক আছে। স্নান করলে করে নেন। না, এখন আর স্নান করব না। বড় সাহেব স্নান করতে বলেছেন। হ্যাঁ, তোমার বড় সাহেব বললে তো হবে না। আমার এখন স্নান করতে ইচ্ছে করছে না। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। বরকত জবাব দিল না, সরু চোখে তাকিয়ে রইল। যাও বলার পরেও যাচ্ছে না, এদিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। বেশ বলশালী একজন মানুষ। বয়স কতই বা হবে, 30 বা 35, আবার বেশিও হতে পারে। চুলে তো পাক ধরেছে। আচ্ছা, লোকটার বুদ্ধি কেমন? বুদ্ধি বের করার উপায় এখনো বের করা যায়নি। সাইকোলজিস্টরা নানান ধরনের পরীক্ষা অবশ্য বের করেছেন। কোনো পরীক্ষাই ঠিক গ্রহণযোগ্য বলে মনে হয় না। আসলে বুদ্ধির পরীক্ষা না নিয়ে বোকামির পরীক্ষা নেওয়াটাই ঠিক। প্রথম শ্রেণীর বোকাদের জন্য একরকম পরীক্ষা, আর দ্বিতীয় শ্রেণীর বোকাদের জন্য আরেক রকম পরীক্ষা। বরকত চলে যাচ্ছে।
যেতে যেতেও দুবার ফিরে তাকালো। সিঁড়ির কাছটা অন্ধকার, কাজেই তার চোখের দৃষ্টিতে কি আছে বোঝা যাচ্ছে না। কিছু একটা নিশ্চয়ই আছে, নয়তো এতবার করে তাকাতো না। মিশির আলি নিজের ঘরে ঢুকলেন। ঘরটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া দরকার। নিজের গায়ের গন্ধ ঘরময় ছড়িয়ে দিতে হবে। গন্ধ যত ছড়াবে ঘর হবে ততই আপন। নিম্ন শ্রেণীর পশুরাও তাই করে, নিজের গায়ের গন্ধ দিয়ে সীমানা ঠিক করে দেয়। অদৃশ্য সাইনবোর্ড গন্ধ দিয়ে বলে, এই আমার সীমানা, এর ভেতর আর কেউ আসবে না। যদি ভুলেও চলে আসো বেশিক্ষণ থাকবে না, থাকলে সমূহ বিপদ। মিশির আলি সুটকেস খুলে বই বের করলেন। 4টে বইয়ের মধ্যে একটা হলো ক্লোজ আপ ম্যাজিকের বই। দড়ি কাটার খেলা, পিং পং বল অদৃশ্য করে দেবার খেলনা, এইসব ছোট ছোট ম্যাজিকের কৌশল দেওয়া আছে। পড়তে ভালোই লাগে। তিনি বইগুলো টেবিলে সাজিয়ে রাখলেন। কিন্তু এত বড় টেবিলে মাত্র 4টে বই দেখতে হাস্যকর লাগছে। মিশির আলি ঠিক করে রাখলেন, এবারে লাইব্রেরি থেকে বেশ কিছু বই এনে টেবিল ভর্তি করে রেখে দেবেন। চোখের সামনে অনেক বই থাকলে ভালো লাগে। আবারও সিঁড়িতে থপথপ শব্দ হচ্ছে। বরকত কি তাহলে আবারও ভারী কিছু নিয়ে ওপরে উঠছে? ব্যাপারটা কি? এবার সে কি আনছে? মিশির আলি দ্রুত বারান্দায় চলে এলেন। বরকত ভারী কিছু তুলছে না, তার হাতে ছোট্ট তেলের শিশির মতো শিশি, অথচ সে এমনভাবে উঠছে যেন তার উঠতে কষ্ট হচ্ছে। মাঝে মাঝে সিঁড়িতে দাঁড়িয়ে সে বিশ্রামও নিচ্ছে বলে মনে হচ্ছে। এমন স্বাস্থ্যবান একজন মানুষের সিঁড়ি ভাঙতে কোনো কষ্ট হবার কথা না, অথচ তার যে কষ্ট হচ্ছে এটাও পরিষ্কার। হার্টের কোনো অসুখ আছে নাকি? কিংবা আর্থ্রাইটিস? ওঠার সময় কি তার হাঁটুতে ব্যথা করে? বরকত মিশির আলির সামনে এসে বলল, ওষুধ নিয়ে এসেছি। কিসের ওষুধ? সাপের ওষুধ, আপনার ঘরের চারদিকে দিয়া দিব। সাপের ওষুধ? ঘরের চারদিকে সাপের ওষুধ দেবে? দোতলায় সাপ আসবে কিভাবে? বরকত প্রশ্নের জবাব দিল না, ঘরে ঢুকে গেল। মিশির আলি বারান্দায় দাঁড়িয়েই তীব্র কার্বলিক অ্যাসিডের গন্ধ পেলেন। তার গন্ধ বিষয়ক সমস্যা আছে। কিছু কিছু গন্ধ তার মনে হয় স্নায়ুতে সরাসরি আক্রমণ করে, চট করে মাথা ধরে যায়। কার্বলিক অ্যাসিডেও তাই হয়েছে। মিশির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবলেন, শুধু সাপ না, এই গন্ধের চোটে তো আমিও আর এই ঘরে ঢুকতে পারবো না। বরকত নেমে যাচ্ছে। শিশিটা নিশ্চয়ই ঘরে কোথাও রেখে এসেছে। বোতল থেকে গন্ধ বের হচ্ছে। আচ্ছা, বোতলটা সে কোথায় রেখেছে? খাটের নিচেই রেখেছে নিশ্চয়ই। মশার কয়েল জ্বালিয়ে আমরা বেশিরভাগ সময় জ্বলন্ত কয়েলটা খাটের নিচে রেখে দিই। সিঁড়ি দিয়ে নামতে কিন্তু বরকতের তেমন কষ্ট হচ্ছে বলে মনে হলো না। বেশ দ্রুতই নামছে। বরকতের আর্থ্রাইটিস নেই এটা নিশ্চিত। সিঁড়ির শেষ মাথায় ছোট্ট একটা শব্দ হলো। জায়গাটা গাঢ় অন্ধকার। তারপরেও মিশির আলির মনে হলো কে যেন সেখানে বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে। মিশির আলির মনে হলো তার হাতে একটা টর্চ থাকলে ভালো হতো। টর্চের আলো ফেলে দেখা যেত কে ঘাপটি মেরে বসে আছে। তিনি সিঁড়ি বেয়ে দুধাপ নামলেন, উঁচু গলায় বললেন, কে কে ওখানে? কেউ জবাব দিল না। মিশির আলি আরও কয়েকটা সিঁড়ি টপকে গেলেন। আর তখনই শান্ত গম্ভীর পুরুষ গলায় কেউ একজন বলল, স্যার, রেলিং ধরে নামবেন। যতবার ওঠানামা করবেন রেলিং ধরে করবেন, খুব সাবধানে। আমার নাম সুলতান। ওয়েলকাম টু মাই ধ্বংসস্তূপ। ধ্বংসস্তূপের ইংরেজিটা ঠিক মাথায় আসছে না, তাই বাংলায় বললাম। হুইল চেয়ারে বসে যে মানুষটি হাত বাড়িয়েছে, মিশির আলি কয়েক মুহূর্তের জন্য তার উপর থেকে চোখ ফেরাতে পারলেন না। কাছাকাছি আসায় মানুষটাকে এখন দেখা যাচ্ছে। কেউ একজন একতলার দরজাটাও মনে হয় খুলেছে।
আলো এসে পড়েছে মানুষটার মুখে। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। অতিথিকে স্বাগতম বলার জন্য তিনি বিশেষভাবে পোশাক পরেছেন। ইস্ত্রি করা ধবধবে সাদা প্যান্ট, হালকা নীল হাফ শার্ট। পোশাকটায় স্কুল ড্রেস ভাব আছে, কিন্তু এই মানুষটাকে খুব মানিয়েছে। ভদ্রলোক চশমা পরেন, নাকের কাছে চশমার দাগ আছে, কিন্তু এখন চোখে চশমা নেই। তার বড় বড় ভাসা ভাসা চোখ বুদ্ধিতে ঝিকমিক করছে। বয়স 50-এর বেশি। মাথা ভর্তি কাঁচা পাকা চুল। কাঁচা পাকা চুলের যে আশ্চর্য সৌন্দর্য আছে, তাই মানুষটার চুলের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায়। স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, ঘরটা পছন্দ হয়েছে তো? কার্বলিক অ্যাসিড দেওয়ার আগে পর্যন্ত ঘরটা পছন্দই ছিল, কিন্তু আমার ওই গন্ধে একটু অ্যালার্জি আছে। আপনি এখানে এসেছেন, আমি অসম্ভব খুশি হয়েছি। খুশির প্রকাশটা অবশ্যই করতে পারিনি। আপনি তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। আপনি নিশ্চয়ই আমার খুশি ধরতে পেরেছেন। স্যার, আমি আপনাকে খাবার ঘরে নিয়ে যাওয়ার জন্য এখানে অনেকক্ষণ ধরে সিঁড়ির গোড়ায় বসে আছি। আপনি বারান্দায় দাঁড়িয়েছিলেন, আমি নিচে থেকে আপনাকে লক্ষ্য করছিলাম। আমার মনে হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন। সেইটাই বোঝার চেষ্টা করছিলাম। না, দুশ্চিন্তা করছিলাম না। আপনার স্ত্রী লিলি কোথায়? ও রান্না শেষ করে ঘুমোতে চলে গেছে। ভুল বললাম, সে চলে যায়নি, আমি তাকে জোর করে পাঠিয়েছি। ওর কিছু মানসিক সমস্যা আছে। সমস্যাগুলো হঠাৎ হঠাৎ দেখা দেয়। আপনাকে নানা রকম কৌশল করে এখানে আনার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো লিলির এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করা। ও আচ্ছা। স্যার, আসুন, খেতে আসুন। খাবার ঘরটা একতলায়। একতলায় হওয়ার জন্য একটা রক্ষে হয়েছে, মানে আপনি তো আমাকে দেখতেই পাচ্ছেন। দোতলা হলে যেতে পারতাম না। মিশির আলি ভেবেছিলেন বিশাল একটা খাবার ঘর দেখবেন, তা দেখলেন না। ছোট ঘর, খাবার টেবিলটাও ছোট। টেবিলের পাশে একটাই মাত্র চেয়ার। মনে হচ্ছে একজনের জন্যই খাবার ব্যবস্থা করা হয়েছে। এই ঘরের প্রধান আকর্ষণ মোমদানি। রূপোর তৈরি মোমদানিতে একসঙ্গে 21টা মোম জ্বলছে। ঘর আলো হয়ে আছে। মোমদানিটা খাবার টেবিলে রাখা। মিশির আলি চেয়ারে বসতে বসতে বললেন, আপনি খাবেন না? জি না, সন্ধ্যার পর আমি কিছু খাই না। আমি আগে পানি, চা, কফি খেতাম, এখন তাও না। সূর্য ডুবলো মানে আমার খাওয়ার পর্ব শেষ। আচ্ছা। সূর্য ডোবার পর আমি খাওয়া বন্ধ করে দিয়েছি, কেন জানেন? না, জানি না। সরি, আমি আপনাকে খুব বোকার মতো প্রশ্নটা করলাম। সন্ধ্যার পর আমি কেন খাই না সেটা তো আপনার জানার কথা না। তবে আপনার লজিক্যাল ডিডাকশনের যে ক্ষমতা, আপনি নিশ্চয়ই বের করে ফেলেছেন। আমি কিছু বের করিনি। স্যার, আপনি খাওয়া শুরু করুন। সব টেবিলে দেওয়া আছে, আপনি খেতে থাকুন, আমি গল্পটা বলি। এক রাতে খেতে বসেছি, হঠাৎ মনে হলো পৃথিবীর পশু পাখি কীট পতঙ্গ যা কিছু আছে তারা তো রাত্রে খায় না। জীবজগতের নিয়মই হলো রাত্রে না খাওয়া। এমনকি ধরুন গাছপালা সূর্যের আলো দিয়ে খাবার তৈরি করছে দিনের বেলা, তারাও রাত্রে খাচ্ছে না। আর আমরা মানুষরা জীবজগতের সব নিয়ম ভেঙে রাত্রে খাচ্ছি, এটা তো ঠিক হচ্ছে না। তারপর থেকে সূর্য ডোবার পর থেকে ফুড ইনটেক টোটালি স্টপ করে দিলাম। প্রথমে কিছুদিন কষ্ট হলো, এখন আর হচ্ছে না। এখন বেশ ভালো আছি, শরীর খুব ফিট। যার সঙ্গেই দেখা হয় তাকেই গল্পটা বলার চেষ্টা করি যে সূর্য ডোবার পর খাওয়ার খাওয়াটা ঠিক না। একটু ভাত পাওয়া যাবে? বরকত, ভাত দিয়ে যাও তো এখানে। হ্যাঁ, নিশ্চয়ই। জীবজগতের কেউই রাতের খাবার খায় না? বাদুড় আর পেঁচা ওরা খায়, এরা নিশাচর, এদের হিসাবটা আমি ধরছি না। আমি যে বকবক করছি আপনি বিরক্ত হচ্ছেন না তো? না না, বিরক্ত হচ্ছি না। আপনি প্রথম এলেন আর অনেক বকবক করে আপনাকে বিরক্ত করলাম। প্লাস আমি বইয়ে পড়েছি যে আপনি একা খেতে পছন্দ করেন, সেই জন্য আমি বরং পাশের ঘরে আছি, আপনি খেয়ে নিন।
গুড নাইট জানাবার সময় আবার দেখা করব। আমার একা খাওয়াটা কোনো নিয়মের জন্য না, আমি আসলে একা থাকি তো, তাই একাই খাই। আসলে ব্যাপারটা তা নয়, আপনার একা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাসটা ভাঙানো ঠিক না। আপনি বরং খাবারটা শেষ করুন, তারপরে আমি কিন্তু আপনাকে একটা স্পেশাল ডিজার্ট খাওয়াবো। মিসির আলি অত্যন্ত তৃপ্তি করে খেলেন। লিলি মেয়েটির রান্নার হাত যে অসাধারণ, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু মেয়েটার অসুস্থতার ব্যাপারটা এখনও মিসির আলির কাছে পরিষ্কার হয়নি। তার কাছে মনে হচ্ছে মেয়েটাকে যে কোনো কারণেই হোক তার সামনে আসতে দেওয়া হচ্ছে না, কিংবা সে নিজেই আসছে না। এই মুহূর্তে অবশ্য ব্যাপারটা নিয়ে ভাবতে ইচ্ছা করছে না। মিসির আলি খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই সুলতান ঢুকল। তার হাতে কাচের মুখ খোলা একটা বয়াম এবং একটা চামচ। সে কি আড়াল থেকে মিসির আলির খাওয়া দেখছিল? তা না হলে খাওয়া শেষ হওয়া মাত্র তার উপস্থিত হওয়া সম্ভব না। স্যার, এইটা হলো সেই স্পেশাল ডিজার্ট। অনেক রকম ডিজার্ট খেয়েছেন, এটাও একবার খেয়ে দেখুন। আপনাকে মেপে মেপে 2 চামচ দেবো। 2 চামচের বেশি খাওয়া ঠিক না, তবে আপনি যদি খেতে চান তাহলে নিশ্চয়ই খাবেন। এই যে দেখছেন সোনালি রঙের ঘন জিনিসটা, এটা এরকম আঙুলে মাখিয়ে তারপরে এইভাবে খাওয়া নিয়ম। জিনিসটা কি মধু? জি, মধু। বিশেষ কোনো মধু? অবশ্যই স্পেশাল মধু, চাক ভাঙা মধু। এই বাক্যটা নিশ্চয়ই শুনেছেন। এটা হলো চাক ভাঙা মধু। এই সময় খলসা ফুল ফোটে, মৌমাছিরা খলসা ফুল থেকে মধু জমা করে। কেওড়া ফুলের মধু আছে, সেটাও খারাপ না, তবে খলসা ফুলের মতো ভালো মধু পৃথিবীতে আর কোথাও হয় বলে আমি মনে করি না। মিসির আলি আঙুলে মধু মাখিয়ে মুখে দিলেন। তিনি বিশেষ কোনো পার্থক্য অনুভব করতে পারলেন না। ঘন মিষ্টি সিরাপে হালকা ফুলের গন্ধ। অন্য মধুর সঙ্গে পার্থক্যটা বুঝতে পারছেন? না, মধু তো আমি খাই না। যারা নিয়মিত খায় তারা হয়তো ধরতে পারবে। আমার কাছে এই মুহূর্তে 8 রকমের মধু আছে। অস্ট্রেলিয়ান মধু, কানাডার মধু, আয়ারল্যান্ডের মধু এবং 5 রকমের সুন্দরবনের মধু। সব আপনাকে খাওয়াবো, আপনি নিজেই পার্থক্য করে বলতে পারবেন। আপনি যখন এই বাড়ি থেকে বিদায় নেবেন তখন আপনি মোটামুটি একজন মধু বিশেষজ্ঞ হয়ে যাবেন। আচ্ছা। অনেক রাত হলো, যান শুয়ে পড়ুন। সকালে নাস্তা খেতে খেতে আগামী দিনের প্রোগ্রাম সেট করে ফেলব। আচ্ছা। আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে? না। কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে দেখুন। কাঁচা সুপারিতে অ্যালকোলয়েড আছে। এই অ্যালকোলয়েড নার্ভের ওপর কাজ করে, শরীরটার মধ্যে একটা হালকা ঝিমঝিমে ভাব নিয়ে আসে। ইন্টারেস্টিং সেন্সেশন। ঠিক আছে, দিন। আপনার ঘরটা পাল্টে দিয়েছি। কার্বলিক অ্যাসিডের গন্ধে আপনার বিরক্তি, এটা আমি জানতাম না। এই ঘরটায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি। আচ্ছা, দোতলায় কি সত্যিই সাপ আছে? থাকার কোনো কারণ নেই, তবে সাপ দেখা গেছে। আমি নিজে দেখেছি। আমি যদিও সাপ চিনি না, যেটাকে দেখেছি তার ফনা আছে, কাজেই বিষ থাকতে পারে। হ্যাঁ, বলেন কি? আপনার খাটটা ঠিক ঘরের মাঝখানে দিতে বলেছি। খাটের নিচে জ্বলন্ত হ্যারিকেন থাকবে। সাপ কিন্তু কার্বলিক অ্যাসিডের থেকেও বেশি ভয় পায় আলো। মশা নেই, তবু মশারি খাটিয়ে ঘুমোবেন। আর বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে ভালো করে দেখে নামবেন। আপনার কি ভয় লাগছে? সামান্য লাগছে। সাপ আমার ঠিক পছন্দের প্রাণী নয়। আমার নিজেরও না। এই পৃথিবীতে একটা জিনিসই আমি ভয় পাই, সেটার নাম হচ্ছে সাপ। মানুষ নানান রকমের দুঃস্বপ্ন দেখে, আমি একটাই দুঃস্বপ্ন দেখি। আমি সাপের সঙ্গে শুয়ে আছি, বেশ স্বাভাবিকভাবেই শুয়ে আছি। স্বপ্নটা দেখার সময় ভয় লাগে না, স্বপ্নটা যখন ভেঙে যায় তখন প্রচণ্ড ভয় লাগে, আর গাটা ঘিন ঘিন করতে থাকে। বারবার গোসল করি, তারপরেও মনে হয় সাপের স্পর্শ শরীরে লেগে আছে। আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা। আমি দোতলা পর্যন্ত আপনাকে এগিয়ে দিতে পারছি না, ইচ্ছে থাকলেও তো সম্ভব নয়। হ্যাঁ, হুইল চেয়ার দোতলায় ওঠার কোনো ব্যবস্থা নেই। বরকত আপনাকে নতুন ঘরটা দেখিয়ে দেবে। এই এত বড় বাড়িতে আপনারা মাত্র 3 জন মানুষ?
আমরা 6 জন ছিলাম, এখন 3 জন। যাক, আপনি জার্নি করে এসেছেন, আপনি ক্লান্ত, শুয়ে পড়ুন, কাল আপনার সঙ্গে কথা হবে। আমার উচিত ছিল ঘর পর্যন্ত আপনাকে এগিয়ে দেওয়া, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বরকতের কিন্তু অনিদ্রা রোগ আছে, সে কুকুরগুলোর সঙ্গে সারা রাত জেগে থাকে। সুতরাং আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, সিঁড়ির কাছে এসে ওকে ডাকলেই হবে। থ্যাংক ইউ। ও বাই দ্য ওয়ে, নতুন জায়গায় ঘুম যদি না আসে তার জন্য আপনার ঘরে ফ্রিজিয়াম জাতীয় কিছু ট্যাবলেট দিয়ে দিতে বলেছি। আর লিলি নিশ্চয়ই দিয়েছে। আর রাত জেগে যদি বই পড়তে চান তারও ব্যবস্থা করে দিয়েছি। দ্য আদার মাইন্ড বইটা কিন্তু আপনার বিছানার কাছেই আছে। বইটা কি পড়েছেন? না। 5 জন সিরিয়াল কিলারের মানসিকতা ব্যাখ্যা করে বইটা লেখা হয়েছে। আমি নিজে খুবই আগ্রহ নিয়ে বইটা পড়েছি। আপনার অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে। বরকত এক গাদা জিনিসপত্র সঙ্গে নিয়েছে। ফ্লাস্ক আছে, চায়ের কাপ আছে, জলের বোতল আছে। মিশির আলির চোখ ঘুমে জড়িয়ে আসছে। ফ্লাস্ক ভর্তি চা থাকলেও তিনি যে রাত জাগবেন এবং চা খাবেন তা মনে হচ্ছে না। বরকত পাশে পাশে হাঁটছে। মনে হচ্ছে তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। নতুন যে ঘরে মিশির আলিকে থাকতে দেওয়া হয়েছে সে ঘরটাও প্রায় আগেরটার মতোই বড়, তবে আসবাবপত্র নেই। ঘরের মাঝখানে কালো রঙের খাট, খাটের পাশেই ছোট্ট টেবিল। টেবিলে হ্যারিকেন আছে, একটা কেরোসিনের টেবিল ল্যাম্প আছে, দেশলাই আর মোমবাতিও রাখা আছে। ঘুমের ওষুধ রাখা হয়েছে, এক ধরনের নয়, বেশ কয়েক ধরনের। দ্য আদার মাইন্ড বইটি রাখা হয়েছে বিছানায় বালিশের উপর। শোবার আগে বই পড়া মিশির আলির অনেক দিনের অভ্যাস। পড়ার বই তিনি সঙ্গে এনেছেন। বাইরে বেড়াতে গেলে হালকা ধরনের বইপত্র পড়তেই ভালো লাগে। সাইকোলজির কঠিন বই না, কিন্তু এ বাড়ির কর্তা যে কোনো কারণেই হোক চাচ্ছেন যেন তিনি আদার মাইন্ড বইটি পড়েন। কিন্তু আজ পড়া যাবে না, কারণ ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মিশির আলি দরজার ছিটকিনি লাগাতে গেলেন। জং ধরে ছিটকিনিটা আটকে গেছে। অনেক চেষ্টা করেও ছিটকিনি লাগাতে পারলেন না। লাভের মধ্যে লাভ এই হলো যে ঘুম কেটে গেল। মিশির আলি ডায়েরি বের করলেন। কয়েক পৃষ্ঠা লিখবেন, এতে মস্তিষ্ক ক্লান্ত হবে। তারপর বই নিয়ে বসবেন। সাইকোলজির কঠিন বই না, যেরমকে যেরমের এক নাই 3 জন। টেবিলে যদিও 2টো বাতি আছে, তারপরেও এই আলো লেখার জন্য যথেষ্ট মনে হচ্ছে না। মিশির আলি লিখে আরাম পাচ্ছেন না। একসময় তার মনে হলো শুধু যে আলোর অভাবেই তিনি লিখে আরাম পাচ্ছেন না তা না, যে বিষয় নিয়ে লিখছেন সেই বিষয়টি লিখতেও ভালো লাগছে না। মনের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। এখন রাত 1:20। আমার অনেক দিনের অভ্যাস ঘুমোতে যাওয়ার আগে হয় কিছুক্ষণ লিখি, নয় বই পড়ি। লাল মলাটের এই ডায়েরিটা আমি কিনেছিলাম নির্জন সমুদ্রবাসের অভিজ্ঞতা লেখার জন্য। সমুদ্রবাস এই মুহূর্তে করতে না পারলেও নির্জনবাস ঠিকই করছি। যাদের বাড়িতে আমি আছি তারা আমাকে খুবই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে, কিন্তু আমি কেন যেন ঠিক স্বস্তি পাচ্ছি না। আমার শুধুই মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। আমি সেই সমস্যাটা ধরতে পারছি না। সমস্যার নিয়ম হলো, সমস্যাটা যদি এমন হয় যে খুবই স্পষ্ট, তাহলে সেই সমস্যা ধরা যায় না, ধরতে সময় লাগে। এরা খুব আগ্রহ করে আমাকে এই বাড়িতে এনেছে। আগ্রহের পিছনের কারণটা কি? আমাকে আকাশের তারা দেখানোর জন্য কিংবা ভালো ভালো খাবার রান্না করে খাওয়ানোর জন্য নিশ্চয়ই আনেনি। আমি অতি বিখ্যাত কোনো ব্যক্তি নয় যে এ বাড়িতে কিছুদিন থেকে গেলে এদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এরা বলতে পারবে আমাদের সঙ্গে মিশির আলি কিছুদিন ছিলেন, তিনি আমাদের অতি বন্ধু মানুষ, প্রায়ই আসেন, আগামী সামারে আবার আসবেন। এই দেখুন মিশির আলির সঙ্গে আমাদের ছবি। সুলতান বা তার স্ত্রী আমার কাছ থেকে ঠিক কী চাইছে তা আমি এখনও ধরতে পারছি না, আর সেই কারণেই আমার অস্বস্তিটাও কাটছে না।
তারা কোনো বিপদে আছে বলে তো আমার মনে হয় না। বিপদে থাকলে প্রথম রাতেই বিপদের কথা জানতে পারতাম। এদের আচার আচরণে সামান্য অস্বাভাবিকতা আছে, এটা থাকবেই। একটা বিশাল পাঁচিল ঘেরা বাড়িতে দিনের পর দিন যদি 3টি মানুষ বসবাস করে, তাহলে তাদের চরিত্রে পরিবেশের প্রভাব ভালোভাবেই পড়বে। পরিবারের প্রধান মানুষটি হুইল চেয়ারে জীবনযাপন করছেন, এর প্রভাবও বাকিদের ওপর পড়বে। একবার আফ্রিকার আদিবাসী এক জনগোষ্ঠীর ওপর একটি সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গেল এরা সবাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কারণ অনুসন্ধান করে পাওয়া গেল এদের দলপতির বাঁ পায়ে একবার ব্যথা হয়েছিল। ব্যথার কারণে সারা জীবনই তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে। সেটাই সংক্রমিত হয়েছে পুরো দলের উপর। আমি এই বাড়ির 3 সদস্যকে আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করছি, আবার দলবদ্ধভাবেও দেখার চেষ্টা করছি। সুলতানকে আমার মনে হয়েছে সে একজন আত্মবিশ্বাসী মানুষ। আমি যা করছি ঠিক করছি, আমি যা ভাবছি ঠিক ভাবছি, এই গোত্রের একজন মানুষ। একই ব্যাপার লিলির মধ্যে এবং বরকতের মধ্যেও দেখলাম। দীর্ঘদিন কিছু মানুষ যদি একটি গণ্ডিতে বাস করে, তাহলে একটা পর্যায়ে তারা তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য হারিয়ে ফেলতে শুরু করে। আচ্ছা, এদের ক্ষেত্রেও কি তাই হতে যাচ্ছে? সুলতানের এই 8 ধরনের মধু এবং মধু নিয়ে তার বাড়াবাড়ি রকমের উচ্ছ্বাস, এর কারণটা ঠিক ধরতে পারছি না। যারা মদ্যপান করেন তাদের এই মদ নিয়ে বাড়াবাড়ি রকমের উচ্ছ্বাসটা দেখা যায়। সুলতানের মধুর ব্যাপারটা আমি শুরুতে সেরকমই ভেবেছিলাম, পরে লক্ষ্য করলাম ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমি নিশ্চিত সুলতান মধু খায় না, কারণ সে যখন আমাকে মধু দিচ্ছিল তখন তার নাক আর মুখ কুঁচকে গেছিল। আমি সরাসরি ভেবেছিলাম জিজ্ঞেস করব যে সে মধু খায় কিনা। শেষ পর্যন্ত আর জিজ্ঞেস করিনি। আমি যে চোখ খোলা রেখে সব দেখছি, আমি এই মুহূর্তে তাদের তা জানতে দিতে চাই না। বরকতকে দেখেও আমার খুব অদ্ভুত লেগেছে। আমি লক্ষ্য করেছি যে সিঁড়ি দিয়ে উঠতে তার কষ্ট হয়। দেখে মনে হয় কষ্টটা শারীরিক, কিন্তু আমার ধারণা কষ্টটা শারীরিক নয়, হয়তো কষ্টটা মানসিক। দোতলার কোনো ভয়ঙ্কর স্মৃতি কি তার মাথায় আছে? লিলি মেয়েটিও তার নিজের চারদিকে একটা রহস্য তৈরি করে রেখেছে। এটা অস্বাভাবিক নয়। মেয়ে মাত্রই নিজেকে রহস্যময় দেখাতে চায়। তবে মেয়েটি বুদ্ধিমতী, সে নানা রকমভাবে আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছে। দাঁড়িপাল্লায় সে আমার বুদ্ধি মাপতে চাইছে। দেখে মনে হচ্ছে আমার বুদ্ধির ব্যাপারটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? সে কি আমার বুদ্ধি ব্যবহার করতে চায়? কোথায় ব্যবহার করবে? ঘুম পাচ্ছে, এবার ঘুমোতে হবে। এই পর্যন্ত লিখে মিশির আলি হাই তুললেন। তার ঘুম পাচ্ছে, এখন ঘুমানো যায়। দিস ইজ এ ড্রিম, নাথিং বাট এ ড্রিম। যে বিস্ময়কর ঘটনা এই মুহূর্তে তার চোখের সামনে ঘটছে, সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। স্বপ্নে বিস্ময়কর ঘটনা খুব স্বাভাবিকভাবে ঘটে, এখানেও তাই ঘটছে। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন তার মশারির ছাদে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। কুণ্ডলি ভেঙে সাপটা মাথা বের করল, এখন মশারি বেয়ে নিচে নামছে। সাপের গায়ে লম্বা লম্বা দাগ থাকে, এর গায়ে ফুটি ফুটি দাগ, অনেকটা চিতল হরিণের মতো। তিনি আবার বিড়বিড় করে বললেন, দিস ইজ এ ড্রিম, নাথিং বাট এ ড্রিম। যদি ঘটনাটা স্বপ্ন হয়ে থাকে, তাহলে তার চুপচাপ শুয়ে সাপটার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। চোখ বন্ধ করলেও সাপটা চলে যাবে না। তার চোখ বন্ধ না করার সঙ্গে স্বপ্নের কোনো সম্পর্ক নেই। আর যদি স্বপ্ন না হয়ে থাকে, তাহলে অনেক কিছুই করার আছে। শুয়ে না থেকে তার উঠে বসা দরকার, হাততালি দেওয়া দরকার।
সাপ শব্দ পছন্দ করে না, যে কোনো ধরনের কম্পন তার কাছে বিরক্তিকর। খাটটা দোলানো যেতে পারে, বালিশের নিচে সিগারেট আছে, সিগারেট ধরানো যেতে পারে, সিগারেটের ধোঁয়াও নিশ্চয়ই সাপটা পছন্দ করবে না। মিশির আলি উঠে বসার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও বসতে পারলেন না। এর দুটো কারণ হতে পারে। স্বপ্নে নিজের ইচ্ছেই কিছু করা যায় না। তিনি উঠে বসার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কাজেই এটা স্বপ্ন। আর স্বপ্ন না হয়ে ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে তিনি উঠে বসতে পারছেন না, কারণ তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন। ভয়ে স্নায়ুতে স্থবিরতা চলে এসেছে। মস্তিষ্ক উঠে বসার সিগন্যালটা ঠিকমতো দিতে পারছে না। তিনি বালিশের নিচে হাত দিয়ে সিগারেট নিলেন, সিগারেট ধরালেন, তামাকের গন্ধ পাওয়া গেল। তাহলে কি এটা স্বপ্ন না সত্যি? স্বপ্ন হলো সিনেমার পর্দায় ছবি দেখার মতো। ছবি দেখা যাবে, শব্দ শোনা যাবে, তবে গন্ধ পাওয়া যাবে না। স্বপ্ন গন্ধ এবং বর্ণহীন। তিনি গন্ধ পাচ্ছেন এবং রঙও দেখছেন। সাপের গায়ের হলুদ ফুটি স্পষ্ট দেখছেন। এই তো এখন তার হাতে বেনসন অ্যান্ড হেজেসের সোনালি প্যাকেট, গাঢ় লাল রঙের ওপর লেখা স্পেশাল ফিল্টার। তবে এখানেও একটা কথা আছে, গভীর স্তরের স্বপ্নে বর্ণ গন্ধ সবই থাকে। আচ্ছা, এমন কি হতে পারে তিনি যা দেখছেন তা স্বপ্ন না, বাস্তব ঘটনা? তাকে তো আগেই বলা হয়েছে এই বাড়ির দোতলায় সাপ আছে। যদি সাপ থেকেই থাকে, তাহলে তো ঘরে সাপ আসতেই পারে, কারণ এই ঘরটায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি। ধরে নেওয়া যায় একটা সাপ ঘরে ঢুকেছে। আলো সমস্ত প্রাণীকুলকে কৌতূহলী করে। সাপটাকেও করেছে। সে এগিয়ে যাচ্ছে খাটের নিচে থাকা হ্যারিকেনটার দিকে। এখানে এসে সে শুনতে পেল নিঃশ্বাস ফেলার শব্দ। খাটটা থেকে শব্দটা আসছে। সাপটা আবারও কৌতূহলী হলো। সে দেখতে গেল ব্যাপারটা কি, কিসের শব্দ, শব্দটা কোথা থেকে আসছে। দেখতে গিয়ে সে চলে গেল মশারির ছাদে। তার কৌতূহল মিটেছে বলে সে এখন চলে যাচ্ছে, কিংবা তার কৌতূহল মেটেনি। সে চলে যাচ্ছে কারণ সে বুঝতে পারছে কৌতূহল মেটার কোনো সম্ভাবনা নেই। মিশির আলি বিছানায় উঠে বসলেন, বালিশের কাছে হাত বাড়ালেন। টর্চ লাইটটা আছে। তিনি টর্চের আলো ফেললেন। সাপটা আর দেখা যাচ্ছে না। খাট বেয়ে তাহলে নিশ্চয়ই নেমে গেছে। তিনি কয়েকবার কাশলেন, টর্চ লাইটে টোকা দিলেন, বসে বসেই খাট নাড়ালেন। এখন তিনি বিছানা থেকে নামবেন। তাকে একটা কাজ করতে হবে, ছোটখাটো একটা পরীক্ষা। তাকে যেতে হবে বড় টেবিলটার কাছে। টেবিলের ওপর ডায়েরি আছে। ডায়েরির পাতায় কিছু একটা লিখে নাম সই করতে হবে। এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্ন না সত্যি, তা প্রমাণ হবে ডায়েরির লেখা থেকে। সকালে ঘুম ভেঙে যদি দেখেন ডায়েরিতে কিছু লেখা নেই, তাহলে বুঝতে হবে পুরো ব্যাপারটাই স্বপ্ন। আর যদি দেখেন লেখা আছে, তাহলে বুঝতে হবে যা দেখেছেন সবই সত্যি। মিশির আলি খুব সাবধানে বিছানা থেকে নামলেন। সাপটাকে প্রথমবার দেখে যে ভয় পেয়েছিলেন, সেই ভয়টা এখন আর লাগছে না, তবে গা ছমছম করছে। মেঝেতে কোথাও সাপটাকে দেখা গেল না। মিশির আলি টেবিলের কাছে গেলেন, ডায়েরিতে লিখলেন, আজ 7 তারিখ, আমি আমার মশারির উপরেই একটা সাপ দেখেছি। এটা লিখে নাম সই করলেন। ডায়েরি উল্টে এমনভাবে টেবিলে রাখলেন যেন সকালে ঘুম ভাঙতেই চোখে পড়ে ডায়েরিটা উল্টানো। ভাবলেন কিছুক্ষণ বারান্দায় হাঁটবেন। ঘরের ভেতর দম বন্ধ লাগছে। তিনি দরজায় ছিটকিনি না দিয়েই শুয়েছিলেন।
পুরনো আমলের বাড়ি, ছিটকিনি জং ধরে আটকে গিয়েছিল। যেহেতু ছিটকিনি লাগানো নেই, আংটা ধরে টানলেই দরজা খুলে যাবার কথা। কিন্তু আশ্চর্য, দরজা খুলতে পারলেন না। প্রাণপণে টেনেও দরজা নাড়ানো গেল না। মনে হচ্ছে দরজা বাইরে থেকে বন্ধ। তিনি বেশ কয়েকবার চেষ্টা করলেন, কোনো লাভ হলো না। মিশির আলী খাটে এসে বসলেন। হইচই চিৎকার করার কোনোই মানে হয় না। পুরো ব্যাপারটা স্বপ্ন হবার সম্ভাবনাই অনেক বেশি। কাজেই তার যা করণীয় তা হলো বিছানায় চলে যাওয়া, ঘুমিয়ে পড়া এবং ঘুম ভাঙার জন্যে অপেক্ষা করা। মিশির আলী বিছানায় শুয়ে পড়লেন। শীত শীত লাগছে। পায়ের কাছে রাখা চাদরটা বুক পর্যন্ত টেনে দিলেন। একটা হাত রাখলেন কোলবালিশের ওপর। তিনি চোখ বন্ধ করে আছেন। মাথার ভেতরে সমুদ্র গর্জনের মতো শব্দ হচ্ছে। এরকম শব্দ কেন হচ্ছে কে জানে? প্রচণ্ড ভয় পাবার পরে কি মানুষের শারীরবৃত্তীয় কর্মকাণ্ড খানিকটা এলোমেলো হয়ে যায়? আমি মিশির আলীর প্রথম পর্ব আজ এই পর্যন্ত। গল্প পাঠ ও অভিনয় ছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন এবং অরিন। আমাদের গল্প আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে জানাতে ভুলবেন না।